মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, অর্থাৎ আর্থিক বিবরণীর চতুর্থ আর্থিক বিবরণী। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী, এটা বছরের হিসাবে বছরের শেষে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী হচ্ছে হিসাব চক্রের সপ্তম ধাপ। প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্ত করা, দ্বিতীয় ধাপ হচ্ছে জাবদা প্রস্তুত করা, তারপর খতিয়ান প্রস্তুত করা তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ অসমন্বিত র্যামিন প্রস্তুত, পঞ্চম ধাপ হচ্ছে ভুল সংশোধন এবং সমন্বয় দাখিলা, ষষ্ঠ ধাপ হচ্ছে সমন্বিত র্যামিন এবং ষষ্ঠ ধাপে সমন্বিত র্যামিন এবং সপ্তম ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে আমরা কি কি করে থাকি? একটা আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, আয় থেকে খরচ বাদ দিতে হয়। মালিকানা সত্ত্ব বিবরণী, এটা মালিকের পাওনা নির্ধারণের জন্য বের করা হয়। প্রারম্ভিক মূলধন যোগ নিটলাভ বাদ উত্তোলন যোগ নিটলাভ বা বাদ নিট লস, এটা হয়। আর্থিক অবস্থার বিবরণী মুদ্রিত পত্রের মধ্যে সম্পদ, দায় এবং মালিকানার সত্ত্ব প্রদর্শন করা হয়। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নগদান প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তো এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কিভাবে প্রস্তুত করা হয় সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো এবং এর সাথে থিওরি এবং অন্যান্য বিষয়গুলো দেখবো। এর জন্য আমাদেরকে যেতে হবে একটা স্ক্রিনে। ধন্যবাদ এবং ভিডিওটা দেখতে থাকি। আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা নগদান প্রবাহ বিবরণী। তো আমরা স্ক্রিনে চলে এসেছি। তো এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী। তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী যখন দুটো সালের বা দুটো অর্থ বছরের বা দুটো হিসাবকালের উদ্বৃত্তপত্র পাশাপাশি দেওয়া থাকে তখন তাকে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বলে। এখানে সম্পদ এবং দায়, সম্পদগুলো দেওয়া আছে আর এখানে দায় দেওয়া আছে। আর একটা সিস্টেম আছে যেটা গতকালকের ক্লাসে আমি দেখিয়েছিলাম, আসলে ক্লাসটা খুবই ছোট দেখা যাচ্ছিল, তো আজকে আমি এই অবস্থায় নিয়ে এসেছি। তো এখানে দেখেন সম্পদ দেওয়া আছে আর এখানে দায় দেওয়া আছে আর এখানে কিছু তথ্য বলা আছে। আমার যখন দরকার হবে তখন আমি এগুলো সব নিয়ে নেব। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, কেন তৈরি করা হয়, এই সম্পর্কিত আলোচনায় আমি আগে যাব না। তবে একটা জিনিস বলছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই অঙ্কটা যদি আপনি করতে চান তাহলে এরকম একটা ছক আপনাকে প্রথমে তৈরি করতে হবে। এরকম একটা ছক আপনাকে তৈরি করতে হবে। তো এই ছকটা, এরকম একটা ছক যদি আপনাকে তৈরি করতে হয় তাহলে এরকম একটা জাস্ট এরকম একটা ছক আপনি বানিয়ে নেবেন, এরকম একটা ছক। তো এর সাথে প্রথম যে জিনিসটা দরকার হয় এই অঙ্কটা করতে প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে কর পরবর্তী 3টা খাতে তৈরি হবে। তো এইরকম একটা ছক আমি আগে তৈরি করে রেখেছি যাতে অঙ্কটা তাড়াতাড়ি শেষ করা যায়। তো পরিচালনা খাতে নগদ প্রবাহ। তো এখানে প্রথম দরকার হবে কর পরবর্তী নিট মুনাফা। এরপরে প্রথম দরকার হবে আমাদের কর পরবর্তী নিট মুনাফা। তো কর পরবর্তী নিট মুনাফা অঙ্কের মধ্যে আসে কিনা দেখে নিতে হবে। এখানে আমার দরকার হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা, এখানে ইংরাজি একটা শব্দ লেখা হয় অ্যাডজাস্ট টু রিকনসিল নিট ক্যাশ টু নিট প্রফিট টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই কথাটি ইংরাজিতে লিখতে হয়, এখানে আমি লিখলাম না। এখানে একটা জিনিস হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা অঙ্কের মধ্যে কোথাও আছে কিনা দেখেন। অঙ্কের মধ্যে মুনাফা এই পাশে দেওয়া থাকে, তো এখানে সংরক্ষিত আয় আছে আর এখানে সরঞ্জাম ক্রয় রয়েছে। অবস্থায় ধার্যকারী একটি সম্পদ যার ক্রয়মূল্য 1000 টাকা, এর পুঞ্জীভূত অবস্থায় ক্রয়মূল্য হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। ঘোষণাকৃত ও প্রদত্ত লভ্যাংশ 6000 টাকা, আয়কার প্রদান 1000 টাকা। এর মধ্যে নেট ইনকামের কোনো তথ্য নাই। তাহলে কর পরবর্তী নেট মুনাফা যদি অঙ্কের মধ্যে না থাকে আপনি পাবেন কোথায়? বের করতে হবে আপনাকে। তাহলে বের করার জন্য যে তথ্যগুলো দরকার হবে আমরা এখানে বের করব। তো এখানে আমরা একটা ছক নিয়েছি, এখানে দেখেন একটা ছক। তো এখানে এই ছকে প্রারম্ভিক জের, সংরক্ষিত আয় বিবরণী। তো সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের হচ্ছে এইটা আর সমাপনী জের হচ্ছে এইটা, 13,000 আর 14,500। ভালো করে দেখে নেন, 13,000 প্রারম্ভিক জের আর সমাপনী জের হচ্ছে 14,500। তাহলে সমাপনী জের আমরা এখানে 14,500 বসাবো আর এখানে প্রারম্ভিক জের বসাবো 13,000। এখন এখানে লভ্যাংশ প্রদান করা হয়েছে 6,000 টাকা।
এই লভ্যাংশ প্রদানটা এখানে বসাই দেন। তাহলে এখানে এই পাশে যোগ করলে 20,500 আর এই পাশে যোগ করলে 20,500 আমরা যোগ করে বসাই দিলাম। এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ আসে 7,500 টাকা। 7,500 টাকা। এখন এই 7,500 টাকা আমরা কর পরবর্তী নিট মুনাফা পেয়ে গেছি। তো 7,500 টাকা যদি নিট মুনাফা পেয়ে যায়, এটা এইভাবেও বের করা যায়। লভ্যাংশ প্রদান 6,000 টাকা প্লাস সমাপনী জের 14,500 টাকা ইকুয়াল টু প্রারম্ভিক জের 13,000 টাকা। কর পরবর্তী নিট মুনাফা কত? কর পরবর্তী নিট মুনাফা কত এটা দেওয়া নাই, তাহলে এটাকে ইমপ্লাইজ দ্যাট করতে হবে আপনাকে। ইমপ্লাইজ দ্যাট করলে এমনি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। কর পরবর্তী নিট মুনাফা এই পাশে আসবে, এইভাবে করা যায়। সমান 13,000 মাইনাস এটা এই পাশে আসলে এখানে মাইনাস হয়, আর এই পাশে আসলে 20,500 হয়। তাহলে বিয়োগ করলে আমাদের এই 7,500 টাকা এখান থেকেও বের করা যায়। এটা কোনো কোনো বইতে এইভাবে বের করা থাকে অথবা এইভাবে বের করা থাকে। এখন আমরা এই কর পরবর্তী নিট মুনাফাটা পেয়ে গেছি। এই 7,500 টাকা আমরা এখানে বসাই দিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর সাথে 4টা জিনিসের সমন্বয় করতে হবে। 4টা জিনিসের সমন্বয় করতে হবে। নগদ বাদে চলতি সম্পদের বাদ এবং বৃদ্ধি যোগ। এই নগদটা ছেড়ে দেন, এই নগদটাকে আপনি ধরবেন না হিসাবের মধ্যে, এখন ধরার দরকার নেই, এর একটু কাজ বাকি আছে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটাকে রাখলাম না। তাহলে এখানে প্রাপ্য হিসাব একটা আর মজুত পণ্য একটা, দুটো চলতি সম্পদ রয়েছে। তাহলে এই দুটো একসাথে ধরবেন, এই দুটো একসাথে ধরবেন। তাহলে প্রাপ্য হিসাব এখানে হচ্ছে 10,000 আর এখানে হচ্ছে 8,000, 2,000 টাকা হ্রাস পেয়েছে। প্রাপ্য হিসাব হ্রাস। তাহলে এখানে আমরা কি লিখব? প্রাপ্য হিসাব হ্রাস। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস হচ্ছে আমার 18 সালে ছিল, এখানে ছিল 8,000 বিয়োগ করলে আর এখানে থাকে 10,000। তাহলে এখানে প্রাপ্য হিসাব হ্রাস পেয়ে গেছে 2,000 টাকা। আমি এখানে হ্রাস পাইলে, সম্পদ যদি হ্রাস পায় টাকা আসে, এর জন্য প্রাপ্য হিসাব হ্রাসটা এখানে যোগ হবে। সম্পদ কমে গেলে টাকা আসে, সম্পদ বাড়লে টাকা যায়। এবার আমরা আসি, এই দুটো শেষ হলো মজুদ পণ্য। গত বছর ছিল 20,000, এখন 22,000 বেড়ে গেছে। তাহলে মজুদ পণ্য বৃদ্ধি গত বছর ছিল আমার 20,000, আমি গত বছরেরটা এখানে, এই বছরেরটা আগের বছরেরটা এখানে 22,000 মাইনাস 20,000 বিগত বছরেরটা পরে বসাচ্ছি। তাহলে এখানে বৃদ্ধি পাইল 2,000, তাহলে এটা বাদ যাবে। সম্পদ বৃদ্ধি পাইলে টাকা যায়, বাদ প্রাপ্য হিসাব বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, এই কাজটা শেষ হলো। চলতি সম্পদের কাজ শেষ হলো একটা। এবার আমরা চলতি দায়ের যাব। চলতি দায় অনুরূপ হবে, দায় বাড়লে টাকা আসবে, দায় কমলে টাকা যাবে। তাহলে চলতি দায় বাড়লে চলতি দায় যদি বেড়ে যায় তাহলে টাকা আসবে, আর চলতি দায় কমে গেলে টাকা আসবে। এবার দায় বাড়লে টাকা আসবে, দায় কমলে টাকা যাবে। এখানে দেখেন আয়কর প্রদেয়, এই দুটো, এই একটা জিনিস আর একটা জিনিস, এই দুটো হচ্ছে চলতি দায়। তাহলে এই চলতি দায়ের কাজ আমাদের করতে হবে এখন। তাহলে চলতি দায়ের কাজ আমরা যদি করি, তাহলে এখানে আমরা কি কাজ করব? চলতি দায় এখানে কি কাজ করব? তাহলে প্রদেয় হিসাবটা লিখি। যোগবিয়োগ কি হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। প্রদেয় হিসাব এখানে প্রদেয় হিসাব গত বছর এখন হচ্ছে 4,000, গত বছর ছিল 6,500। তাহলে এখানে আমাদের 2,000 টাকা হ্রাস, 2,500 টাকা হ্রাস পেয়েছে, 2,500 টাকা হ্রাস পেয়েছে, এটা হ্রাস পেল। তাহলে এটা কিন্তু এর হ্রাসটা যোগ হয়েছে, এর হ্রাসটা বাদ যাবে। এর হ্রাসটা কি হবে? বাদ যাবে। 2,500 দায় এখানে হ্রাস পেয়ে গেছে, দায় হ্রাস পেয়েছে অর্থাৎ দায় পরিশোধ হয়েছে, এই কারণে টাকা চলে গেছে, এখানে মাইনাস হবে। প্রদেয় হিসাব বাদ প্রদেয় হিসাব হ্রাস। সম্পদ দায় হ্রাস পাইলে টাকা চলে যাবে, দায় বৃদ্ধি পাইলে টাকা আসবে। এবার আয়করে আসেন। প্রদেয় আয়কর গত বছর ছিল 2,000, এখন 1,000। এটা দায় বৃদ্ধি পাইল 1,000 টাকা। তাহলে আমাদের এই 1,000 টাকা এখানে
যোগ হবে। এই 2 নম্বর কাজ শেষ হলো। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায়। এবার আমাদের আসতে হবে অবচয় এবং অবলোপন। অবচয় এবং অবলোপন। অবচয় এখানে অবচয়ের কোনো তথ্য আছে কিনা দেখেন। অবচয় এখানে সম্পূর্ণ অবচয় ধরা একটি সম্পদ যার ক্রয় মূল্য ছিল 1000 টাকা। এর পুঞ্জীভূত অবচয় ও ক্রয় মূল্য হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড কস্ট প্রাইস রিমুভ ফ্রম দি অ্যাকাউন্ট, এটা সম্পূর্ণ অবস্থায় ধর একটা হিসাব বাদ দেওয়া হয়েছে। এখানে দেখেন পুঞ্জীভূত অবস্থায় গত বছর ছিল 5000। যদি অবস্থায় দেওয়া না থাকে আপনি কিভাবে বের করবেন? এইরকম একটা জিনিস দেখেন, আমি একটা অঙ্ক থেকে অনেক কিছু বোঝাতে চাচ্ছি। তাহলে এখানে গত বছরের প্রারম্ভিক যে এটা দায়ের খতিয়ান, অ্যাসেটের কন্ট্রা, পুঞ্জীভূত অবস্থায় সম্পদের কন্ট্রা হিসাব, আর এখানে সমাপনী জের আছে 5500। বিকৃত স্থায়ী সম্পদের পুঞ্জীভূত অবস্থায়, তাহলে এখানে বিকৃত স্থায়ী সম্পদ কত? 1000 টাকা। এর পুঞ্জীভূত অবস্থায় ওইটাই হবে। তাহলে এর বিকৃত স্থায়ী সম্পদের পুঞ্জীভূত অবস্থায় এখানে 1000 টাকা। এর পরিমাণ হচ্ছে 6500। তাহলে এই 6500 আমরা এখানে বসাই দিলাম। তাহলে অবস্থায় খরচ আমাদের এখানে আসলো 2000 টাকা। এটা এইভাবেও বের করা যায়, ইকুয়েশন করে বের করা যায়। এটা ইকুয়েশন থেকে আসে, এই খতিয়ান থেকে ইকুয়েশনটা বানানো হয়েছে। তাহলে আমরা এখন অবস্থায়ের কাজটা করে নিই। তাহলে এখানে অবস্থায়ের কাজটা আমরা করে নিই। অবস্থায় প্লাস অবস্থায়ের পরিমাণ আমরা 2000 টাকা পেয়ে গেলাম। এটা যোগ হবে অনগদ আইটেম। এইবার আমরা আসবো যে ভুয়া সম্পদে। এটা শেষ হলো। ভুয়া সম্পদ দেখেন এখানে রয়েছে 2000 টাকা, এখানে 2000, কিন্তু এখানে ক্রমশ আছে। এটা যদি কমে যায়, এইটা যদি এখানে বাদ না দিয়ে এখানে যদি কমে যায়, কম দেখানো হয়, ওইটাকে অবলোপন ধরতে হবে। যোগ অবলোপন কিসের অবলোপন? সমস্ত অবলোপন প্রাথমিক খরচ, সমস্ত ভুয়া সম্পদের এখানে 1000 টাকা। এবার আমরা যোগ বিয়োগ করব। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কত অবস্থা দাঁড়ায়? আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 9000 টাকা। এর পরিমাণ আমরা এখানে 9000 টাকা। তাহলে আমাদের প্লাস ফিগার পরিচালনা নগদ প্রবাহ আসলো 9000 টাকা। এবার আমরা যাব বিনিয়োগ খাতে যেতে হলে আমাদের এখানে 3টা জিনিস আসবে। এখানে স্থায়ী সম্পদের বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে আসবে, টাকা চলে যাবে। আর বিনিয়োগ যদি হ্রাস পায় তাহলে টাকা আসবে। স্থায়ী সম্পদ যদি বৃদ্ধি পায় টাকা চলে যাবে, হ্রাস পাইলে টাকা আসবে। সম্পদ বাড়লে টাকা যাবে, আর সম্পদ কমলে টাকা আসবে। এখানে দেখেন সরঞ্জাম ক্রয় আছে। এখানে সরঞ্জাম ক্রয় আছে। সরঞ্জাম ক্রয়ের পরিমাণ এখানে বের করা আছে। সরঞ্জাম ক্রয় 5000 টাকা। তাহলে এই টাকা কিন্তু চলে গেল। এবার দেখেন ভূমি এবং দালান কোঠা, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ এটা বৃদ্ধি পাইলে তাহলে ভূমি ও দালান কোঠা এটা পিছনেও কিন্তু টাকা গেল। ভূমি ও দালান কোঠা এটাও ক্রয় বোঝাবে, কোঠা ক্রয়। তাহলে এখানে যাবে 20,000 টাকা। তাহলে এটাও মাইনাস, ওটাও মাইনাস, এটাও মাইনাস, ওটাও মাইনাস। তাহলে এই ফিগারটাকে যদি আমরা এই পাশে বসাই তাহলে আমাদের আসবে হচ্ছে, আমি পরে আরো বিস্তারিত আলোচনা করব কতগুলো সম্পদ একটা অঙ্ক থেকে নিয়ে আসা সম্ভব। এবার এটা হয়ে গেল। এবার আমরা আসবো অর্থায়ন খাতে নগদ প্রাপ্তি। অর্থায়ন খাতে নগদ প্রাপ্তি বের করতে হলে আমাদের যা করতে হবে, লভ্যাংশটা প্রথমে আগে বসাই নেবেন। এটা টাকা সবসময় যাবে। লভ্যাংশ প্রদান, এই লভ্যাংশ প্রদান এখানে ঘোষণাকৃত প্রদত্ত লভ্যাংশ 6000 টাকা, কিন্তু আয়করটা আসবে না। আয়করটা আসবে না এই কারণে, এই আয়করটা এখানে আসবে না। আয়করটাকে আমরা এখানে কর পরবর্তী নিট মুনাফা ধরে নিয়েছি। এটা কর পরবর্তী নিট মুনাফা ধরে নিয়েছি। অথবা এখানে আয়কর প্রদানটা আমরা এখানে বিবেচনায় আনবো না। যদি এটা কর পূর্ব থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবো।
এখানে আমরা 8,500 থেকে 1,000 বাদ দিয়ে 7,500, অর্থাৎ কর প্রদানটা এখানে দেখাবো না। তাহলে লভ্যাংশ প্রদান 6,000 টাকা। লভ্যাংশ প্রদান আমরা 6,000 টাকা এখানে বসাই দিলাম, টাকা চলে যাবে। এবার বন্ডে আসেন, বন্ড আছে কিনা দেখেন। এই দায় পাশে আসতে হবে আমাদেরকে। এবারে আমাদের দায় পাশে আসতে হবে, দায় পাশে প্রদেয় বন্ড। প্রদেয় বন্ডের অবস্থা দেখেন। বন্ড ইস্যু, বন্ড ইস্যু, বন্ড ইস্যু গত বছর ছিল 1 লাখ, এখন 1,20,000। তার মানে এই বন্ড ইস্যু হয়েছে 20,000 টাকা। টাকা আসলো, টাকা আসলো। এবার আমাদের এখানে যে কাজটা করতে হবে, কমন স্টক গত বছর ছিল 25,000, এখন 27,000। তাহলে কমন স্টক ইস্যু, কমন স্টক ইস্যু, কমন স্টক ইস্যু এখানে 2,000 টাকা আসলো। আর শেয়ার অধিহার আছে এখানে দেখেন। শেয়ার অধিহার গত বছর ছিল না, এখন আছে। শেয়ার অধিহার বৃদ্ধি পাইলো, আসলো। শেয়ার অধিহার এখানে বৃদ্ধি পেয়েছে, এটা আসলো। এখানে আসলো 1,000। তাহলে এখন এই 3টা আইটেম আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ করলে আমাদের কি অবস্থা দাঁড়ায়? এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে 26, এখানে 6, এখানে 23 থেকে এখানে 17,000 টাকা হবে। তাহলে এখানে 17,000 টাকা হলো। এটা কিন্তু প্লাস ফিগার, এটা মাইনাস ফিগার। তাহলে এখানে আমরা একটা জিনিস করে নিতে পারি। এখন আমাদের অঙ্কের সাথে আর কোনো সম্পর্ক নেই। এবার আমরা থিওরিতে যাব। আর থিওরিতে গেলে অঙ্কের গোড়া থেকে শেষ পর্যন্ত কিছুই আপনার জানতে বাকি থাকবে না। এবার এখানে আমাদের 26,000 থেকে 25,000 বাদ দিলে 1,000 টাকা বৃদ্ধি, অর্থাৎ এখানে সারা বছর নগদ প্রবাহ এখানে প্লাস বৃদ্ধি হচ্ছে 1,000 টাকা প্লাস। এইবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে প্রারম্ভিক জের রয়েছে কত? নগদের প্রারম্ভিক জের 3,000। তাহলে আমরা এখানে নগদের প্রারম্ভিক যেটা লিখে নিই, প্রারম্ভিক নগদ জের আছে 3,000 টাকা। এই 3,000 টাকা আমি এখানে যোগ করে দিলাম। যোগ করলে আমাদের কত টাকা হলো? এর পরিমাণ হচ্ছে 4,000 টাকা। এইটা হবে সমাপনী নগদ জের, সমাপনী নগদ জের। তাহলে আমাদের এই 4,000 টাকা অঙ্ক মিলে গেল। এবার এখান থেকে আমি গোড়ার থেকে অঙ্কটাকে ঠিক এইভাবে যদি ধরি তাহলে দেখেন পুরো অঙ্কটা কিন্তু এবার মিলে গেছে। এখানে সমাপনী নগদ জের 4,000 অঙ্কের সাথে আমাদের মিলে গেছে। এইভাবে ধরলে অঙ্কটা পুরাটা মিলে যায়। এখন আপনাদেরকে যদি এই অঙ্কটা করতে হয় তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে হবে। এখন আমি যাব থিওরিতে। আসলে নগদান প্রবাহ জিনিসটা সম্পর্কে বলার আগে আমি আপনাদের এই জিনিসটা একটু বারবার লক্ষ্য রাখার জন্য বলছি। এইটা হচ্ছে অঙ্কের প্রাণ, এই চ্যাপ্টারের প্রাণ হচ্ছে এটা। নগদান প্রবাহ বিবরণী কি, এটা সম্পর্কে আমি বলছি। নগদান প্রবাহ বিবরণী হলো একটা আর্থিক বিবরণী যা বিগত হিসাবকালে 3টি খাতে নগদ অর্থের আগমন ও বহির্গমন প্রদর্শন করে। এই 3টি খাত হলো পরিচালনা খাতে নগদ প্রবাহ, এই 3টি খাত সম্পর্কে বলছি। পরিচালনা খাতে নগদ প্রবাহ, আর বিনিয়োগ খাতে নগদ অর্থের প্রবাহ, আর অর্থায়ন খাতে নগদ প্রবাহ। এখন এর প্রয়োজনটা কি? নগদান প্রবাহ বিবরণের প্রয়োজনীয়তা কি? নিকট ভবিষ্যতে নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করা যায়। পরিচালনা খাতের অর্থের আগমন ও নির্গমন জানা যায়। বিনিয়োগ কার্যকলাপে নগদ অর্থের আগমন ও নির্গমন জানা যায়। অর্থায়ন খাতে নগদ অর্থের আগমন ও নির্গমন জানা যায়। নগদান প্রবাহ বিবরণের উদ্দেশ্য: পরিচালনা আয় থেকে নগদ প্রাপ্তি ও প্রদান নির্ণয়, বিনিয়োগ খাতে নগদ প্রাপ্তি ও প্রদান নির্ণয়, অর্থায়ন খাতে নগদ প্রাপ্তি ও প্রদান নির্ণয়, নগদ পরিকল্পনা গ্রহণে সহায়তা করে, নগদ ব্যবস্থা নগদ বিশ্লেষণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। নগদান প্রবাহ বিবরণের সুবিধা: অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সহায়তা করে, নগদ অর্থ ব্যবস্থাপনার সহায়তা দান করে, নগদ অর্থের সঞ্চালন সম্পর্কে তথ্য প্রদান করে, নগদ পরিকল্পনার সফলতা ব্যর্থতা জানতে সাহায্য করে, দীর্ঘমেয়াদী নগদ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। এবার আমরা যে পরিচালনা খাতে যে কাজটা করেছি, পরিচালনা খাত অর্থাৎ এই যে খাতটা নির্ধারণ করেছি, এই খাতটা সম্পর্কে আপনাকে আমি একটুখানি বলে নিই। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এই জায়গাটা দেখেন। সমাধান করতে যা কর পরবর্তী নিট মুনাফার সাথে 4টি বিষয়ের সমন্বয় হবে। নগদ বাদে চলতি সম্পদের বৃদ্ধি, বাদ, হ্রাস, যোগ। কেন? সম্পদ বৃদ্ধি পাইলে টাকা চলে যাবে এর জন্য বাদ, আর হ্রাস পাইলে টাকা আসবে এর জন্য যোগ। চলতি দায়ের বৃদ্ধি যোগ, অর্থাৎ দায় বৃদ্ধি পাইলে টাকা আসবে তাই যোগ।
দায় হ্রাস পাইলে তাই টাকা বাদ যাবে। অবচয় এবং অবলোপন যোগ, মূলধনী ক্ষতি যোগ এবং মূলধনী ক্ষতি বাদ। ব্যাখ্যা সম্পদ বাড়লে নগদ চলে যায় তাই বাদ, আর সম্পদ কমলে নগদ অর্থ আসে তাই যোগ। আবার দায় বাড়লে অর্থ আসে তাই যোগ, আর দায় কমলে নগদ অর্থ চলে যায় তাই বাদ। অনগদ আইটেম নগদে হয় না, কিন্তু আয় বিবরণীতে বাদ দেওয়ার ফলে নিট আয় কম হয়েছে তাই যোগ হবে, যেমন অবচয় এবং অবলোপন। এবার আমরা আসি যে আমাদের দ্বিতীয় যে খাত বিনিয়োগ খাতে অর্থ নগদ অর্থের। এবার বিনিয়োগ খাতে দেখেন, প্লান সম্পদের বৃদ্ধিতে বাদ আর হ্রাস যোগ। বিনিয়োগ বৃদ্ধিতে বাদ আর হ্রাস যোগ। প্লান সম্পদ কোনগুলো? স্থায়ী সম্পদ, এগুলো হচ্ছেন সমস্ত কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, মোটর গাড়ি, জমি, দালান কোঠা, এগুলো হচ্ছে প্লান সম্পদ। তো প্লান সম্পদ যদি ক্রয় করা হয় তাহলে টাকা চলে, বৃদ্ধি পাইলে টাকা চলে যাবে, আর হ্রাস পাইলে টাকা আসবে। বিনিয়োগ বৃদ্ধিতে টাকা চলে যাবে, এজন্য বাদ হবে, হ্রাস পাইলে যোগ হবে। বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ করা, ইনভেস্টমেন্ট। অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ। অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদের মধ্যে আমি একটুখানি পার্থক্য বলছি যে অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ দুটোর একটাও দেখা যায় না, কিন্তু অস্পর্শনীয় সম্পদের একটা বিনিময় মূল্য থাকে, এক্সচেঞ্জ ভ্যালু থাকে, কিন্তু ভুয়া সম্পদের কোনো এক্সচেঞ্জ ভ্যালু থাকে না। এখন কথা হচ্ছে যে কোনগুলো ভুয়া সম্পদ আর কোনগুলো অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদের মধ্যে রয়েছে সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, কপিরাইট, ফ্রাঞ্চাইজ, এই ছয়টার কথা বলছি, আর এদের বিনিময় মূল্য থাকে। ভুয়া সম্পদের মধ্যে প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার এবং অগ্রিম বীমা, এগুলোকে আমরা ভুয়া সম্পদ বলি এবং এদের কোনো বিনিময় মূল্য থাকে না। এই অবচয় এবং এই অবলোপন যোগ হবে। এবার অর্থায়ন খাতে কি কি অবস্থা হয় দেখেন, লভ্যাংশ প্রদান সর্বদা বিয়োগ হবে। দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি যোগ আর হ্রাস বাদ। কমন স্টক বৃদ্ধি যোগ আর হ্রাস বাদ। শেয়ার প্রিমিয়াম বৃদ্ধি যোগ, যেটা করেছি। ট্রেজারি স্টকের বিষয়টা আমাদের দরকার নাই। এবার এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেন, এগুলো নগদান প্রবাহ বিবরণ প্রস্তুতের সময় আসবে না। অনগদ বিনিয়োগ কার্যক্রম, কোন স্থায়ী সম্পদ ক্রয় করে মূল্য শেয়ার বা বন্ড দ্বারা পরিশোধ দেখাতে হবে না। অর্থাৎ আমরা যদি জমি বা দালান কোঠা ক্রয় করে বা কলকবজা ক্রয় করে তার মূল্যটা শেয়ার বা মূলধনের মাধ্যমে পরিশোধ করি বা দায়ের মাধ্যমে পরিশোধ করি, সেটা এখানে আসবে না। আবার অনগদ আর্থিক কার্যক্রম হচ্ছে বন্ডকে শেয়ারে রূপান্তর, এটাও আসবে না। বন্ড এবং শেয়ার যদি কনভার্ট হয়, একে অপরের সাথে চেঞ্জ হয়, তাহলে আসবে না। আর আমি তো আগেই বলে দিয়েছি, এখন আপনারা এই অঙ্কটা থেকে সুবিধা নিতে হলে প্র্যাকটিস করবেন। আমি ভিডিও খুব বেশি না করে, গত ভিডিওটা ছিল প্রায় 45 মিনিট, আমি মাত্র এখানে হয়তো 15 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। আর অ্যাকাউন্টিং এর এখন ভিডিওগুলো অ্যাকাউন্টিং 16/32 এর থেকে আপনাদের আপলোড হবে, অ্যাকাউন্টিং 16/32 থেকে আমার ভিডিওগুলো আপলোড হবে। আর যদি কোনো চ্যাপ্টারে অসুবিধা হয় তাহলে আমার এই ফেসবুকে একটু কমেন্টের মাধ্যমে জানালে বা ওই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাইলে আমি বুঝতে পারবো আপনাদের কোন ভিডিওটা দরকার এবং কোন চ্যাপ্টার দরকার, সেটা আমি সেই বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। ভালো থাকেন।